প্রথমেই অনেক অনেক স্বাগত জানাই আমার কৃষ্টির পর্দায়। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব, এই আকাশবাণী এবং মহিলা মহল দুটোই তো অনেকটা ইমোশন ঘিরে রয়েছে, অনেকটা আবেগ। তো এখন আকাশবাণী, এখন তো অনেক এফএম, অনেক চ্যানেল, কিন্তু আকাশবাণীর চাহিদা এখনো কতটা আছে, মানুষ কতটা শোনে? শোনে বলতে আমাদের কভারেজ এরিয়া হচ্ছে মিডিয়ার, রেডিও মিডিয়া মানে অডিও মিডিয়ার যে কভারেজ এরিয়ার রেসপেক্টে যেটা ধরা হয়, সেটা আমরা হচ্ছি লার্জেস্ট। আকাশবাণী আর অল ইন্ডিয়া রেডিও, প্রসার ভারতীর, প্রসার ভারতী হচ্ছে একটা অটোনমাস বডি, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির আন্ডারে। তো সেটারই একটা অংশ হচ্ছে আকাশবাণী কলকাতা, অল ইন্ডিয়া রেডিও যেটার নাম ছিল। এটা যতগুলো এরিয়া বা যতগুলো ক্ষেত্র, যে অঞ্চলগুলো কভার করে, সেটা এফএম এবং প্রাইমারি চ্যানেল, সেটা কিন্তু আমাদের এখানে লার্জেস্ট, মানে আমাদের সমস্ত এফএম বাকি প্রাইভেট এফএম গুলোর থেকে লার্জেস্ট। আচ্ছা, এবং আকাশবাণী থেকে পারমিশন কোথাও একটা গ্রহণ করি, ওই ট্রান্সমিটার পারমিশন পাওয়াটাও কিন্তু সেটা আকাশবাণীর সূত্র ধরেই হয়। মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেটা আকাশবাণী মানে হয়তো কলকাতা আকাশবাণী নয়, কিন্তু যে কর্তৃপক্ষ, সেই একটা কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির নিজস্ব মিডিয়া কিন্তু আকাশবাণী কলকাতা। আচ্ছা, তো সেই জন্য তার কভারেজ এরিয়াটা এখানে লার্জেস্ট, আর এটা লার্জেস্ট। তো সেই জন্য যদি শোনার নিরিখে ভাবা হয়, তাহলে অবশ্যই আকাশবাণী যে ধরনের প্রোগ্রাম করে, যে ধরনের অনুষ্ঠান করে, সেটা বেসরকারি মিডিয়াগুলো অতটা ভ্যারাইটিস অফ অনুষ্ঠান কিন্তু এখনো পর্যন্ত উপহার দিতে পারে বলে আমার মনে হয় না। তার কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের কিছু পলিসি মেনটেন করতে হয়। যেহেতু এটা সরকারি মিডিয়া, ইনফরমেশন, এডুকেট, এন্টারটেন, আচ্ছা, এই তিনটে ক্ষেত্রকে কিন্তু মাথায় রাখতে হয়। তথ্য প্রদান, শিক্ষা প্রদান এবং মনোরঞ্জন। আচ্ছা, মানে এখানে আমরা অল ইন্ডিয়া রেডিও কলকাতা বা আকাশবাণী কলকাতা কিন্তু শুধুমাত্র মনোরঞ্জনের জায়গাটা নয়। আপনি যেটা বললেন, এডুকেশন সেক্টরটা একটা প্রত্যেকদিন একটা অনুষ্ঠান যেটা হয়। তারপর একটা সেগমেন্ট যেটা আপনি যে রয়েছেন, যে মহিলা মহল, এটা হচ্ছে পুরোপুরি মেয়েদের জন্য অনুষ্ঠান। হ্যাঁ, এবার আমি মহিলা মহল দেখি হচ্ছে ওই বিভাগটা আর কন্টেন্টের বিষয়টা আমি দেখি। মহিলা মহল মূলত মহিলা অডিয়েন্সকে টার্গেট করেই বানানো বা তৈরি করা। কিন্তু মহিলা অডিয়েন্স মানে তো শুধু মহিলা মহলেই যে মহিলা অডিয়েন্সের জন্য প্রোগ্রাম হচ্ছে তা নয়, আরো অন্যান্য ক্ষেত্রেও থাকে। মানে সেখানেও কিন্তু মেয়েদেরকে টার্গেট করে অনুষ্ঠান করা হয়। এত যে ভ্যারাইটিস বা এত যে কালারফুল প্রোগ্রাম, সেটা কিন্তু আকাশবাণী সেই জায়গাটা থেকে এখনো আমার মনে হয় প্রথম স্থানেই রয়েছে। সেখান থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। তো এরকম প্রত্যেকজনেরই তো একটা ঘুরে দাঁড়ানোর গল্প, একটা স্ট্রাগলের গল্প। কিছুদিন আগে দেখলাম একটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও একটা গল্প হয়েছে, কথা। আমাদের এখানে মূলত আমরা সব রকম সেক্টর বা যে কোনো সব রকম ক্ষেত্র, যেগুলো মেয়েদেরকে আর কি মেয়েদেরকে প্রভাবিত করে, বা আমাদের একজন নারীর জীবনে যে যে ক্ষেত্রগুলো রয়েছে, প্রাত্যহিক জীবন কাটাতে গেলে যে যে ক্ষেত্রগুলো তাকে প্রভাবিত করে, সেইটা আমরা চেষ্টা করি যে যেন প্রত্যেকটা ক্ষেত্রকেই আমরা টাচ করতে পারি। ওই বললাম না, একজন মহিলা কৃষক যিনি হয়তো কখনো সুযোগ পাননি চাষ করার, তিনি আজ চাষ করে যে আনন্দটা পাচ্ছেন, সেটাও যেমন আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যে এটাও মানে কেউই সেই অর্থে পিছিয়ে পড়া নয়, প্রত্যেকেই নিজের মতো করে করছে। আবার এমন একজন মহিলা যিনি হয়তো একটা ছোট্ট কিছু দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু আজ তিনি হয়তো 1 কোটি বেশি টার্ন ওভার নিজের জন্য তৈরি আর্ন করতে পারছে। তো সেটাও তিনিও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। মানে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা অনেক জনপ্রিয় অভিনেত্রী বা এদেরও নিয়ে আসি। আচ্ছা, আর আপনার তো আমি শুনলাম এর থেকে বই লেখারও একটা, লেখালেখির জগতেও আপনার হ্যাঁ, এবার সেই চাকরি করার পাশাপাশি আমি লেখালেখি, এইটা একদম ভালোবাসার জায়গা। এইটা একটু সুন্দর, লেখার জগতে আসাটা কিভাবে? হ্যাঁ, লেখার জগতে আসার আমার একটা গল্প আছে, তবে সেই গল্পটা একেবারে নিজের গল্প। তার কারণ হচ্ছে, যখন 2020 সালে যখন আমি প্রেগনেন্ট হই, 19 সালে প্রেগনেন্ট হই, আমার 2020-তে একটি সন্তান। আচ্ছা, এবার তখন আমি প্রথম এতদিন অফিস থেকে ছুটি নিই, চাকরি জীবন থেকে এতদিন যে মাতৃত্বকালীন ছুটিটা, সেটা আমি প্রথমবার এতদিন চাকরি জীবন থেকে ছুটি নিই। আচ্ছা, আমি বেড়াতে ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ডও বেড়াতে খুব ভালোবাসে। এবার যথারীতি আমরা যেটা করতাম, বিবাহের পর থেকে কাজ করতাম, কাজ করে ছুটি জমাতাম একটা নির্দিষ্ট, আর আমাদের সরকারি ক্ষেত্রে একটা নির্দিষ্ট ছুটি আমাদের পাওনা থাকেই। সেই ছুটিগুলো আমি অন্য কোনো ক্ষেত্রে নিতাম না। ইভেন অসুস্থ হলেও আমি চাকরিতে যেতাম, যতটা সম্ভব শরীরকে মানে ব্যালেন্স করে ওই ছুটি জমতো, সেই ছুটি জমিয়ে আমরা বেরিয়ে পড়তাম প্রকৃতির কাছে। এই ছিল জীবন।
তো যথারীতি একটা খুবই মানে স্ট্রেট লাইন জীবন, মানে ভীষণ স্ট্রেট লাইন, চাকরি, বেড়ানো, সংসারের বিভিন্ন কাজ, পারিবারিক দায়িত্ব, এই। সেখান থেকে আমি অফিস করেছিলাম হচ্ছে আমার বাচ্চা জন্মের 10 দিন আগে পর্যন্ত। আচ্ছা তো কারণ আমার ডক্টরও বলেছিল যে তুই যতদিন পারিস কাজ কর, অসুবিধা নেই। আচ্ছা আর আমি সাহস করে এই ক্ষেত্রে আমাকে হয়তো অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেকেই বলেছে, বাড়ি থেকে বলেছে, হাজব্যান্ড পাশে ছিল যে না ঠিক আছে তোর যদি শরীর ঠিক থাকে তুই কর, কিন্তু অনেকেই আমাকে বাড়ি থেকেও বারণ করে যে এতদিন না যেতে, ছুটি নিয়ে নিতে, আর কতদিন অফিস যাবে, আর কতদিন অফিস যাবে, তাদের দিক থেকেও কনসার্ন থাকা, চিন্তা থাকে। কিন্তু আমাকে যেহেতু ডাক্তার বলেছিল যে তোর অসুবিধা কিছু নেই, তুই অফিস করতে পারিস যতদিন পর্যন্ত তোর শরীর দিচ্ছে, তবে হাঁটা চলা সাবধানে, একটু এই সিঁড়ি ভাঙার ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন, এইগুলো। তো আমি অফিস করেছিলাম। আমি লাস্ট অফিস করেছিলাম 23শে ডিসেম্বর, আমার ছেলে হয়েছিল 6ই জানুয়ারি। আচ্ছা তো একদম মানে জাস্ট 10টা দিনের গ্যাপ। এই সন্তান আসার পর আমি হঠাৎ করে দেখলাম যে আমার জীবনের কিছুই নেই, মানে আমার কোনো অস্তিত্বই নেই। এমনকি সেটা যে পোস্টপার্টাম ডিপ্রেশন নাকি আমি সেই বিষয়েও নিশ্চিত নই। তার কারণ হচ্ছে আমি কিন্তু কোনো মনোবিদের পরামর্শ বা কোনো মনোবিদের কাছে যাইনি। মানে আমার মনে হচ্ছিল এমনটাই হয়, এটাই হওয়ার কথা। মানে আমি হঠাৎ করে ফিল করলাম যে মা হয়ে যে আনন্দটা পাওয়ার কথা, আমি সেই কাঙ্ক্ষিত আনন্দটা পাচ্ছি না। আচ্ছা মানে আমার কোনো আনন্দ হচ্ছে না, কারণ সারাদিন আমি একটা বাচ্চা, মানে একটা ছোট্ট শিশুকে নিয়ে বসে রয়েছি, এবং সেই শিশুটা তো সেই মুহূর্তে আমার ফিলিংস বা আমার এক্সপ্রেশন গুলো রেসিপ্রোকেট করতে পারছে না, কারণ সে তো শুধু খাচ্ছে এবং তার মানে কাজ করা হয়, তার যতটুকু যা ওই মানে কাজে ব্যাস, তারপর আবার ঘুমোচ্ছে। এবং আমি সারা রাত জেগে, প্রায় 2 থেকে 2.5 মাস আমি সারা রাত জেগে আমার বাচ্চাকে ফিড করাতাম, কারণ আমার বাচ্চার সিস্টেমটাই ওটা ছিল, দিনের বেলা ঘুমোতো, রাত জাগতো। আচ্ছা এবার যথারীতি দিনের বেলা যখন ও ঘুমোতো আমাকেও ঘুমিয়ে নিতে হতো, কারণ রাত্রে যাত্রা। এই যে একটা ক্লান্তিকর লুপ বা ক্লান্তিকর চক্র, আমি এর মধ্যে আটকে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনে কিচ্ছু না। আচ্ছা মানে আমি শুধু যেটা করতাম, তখন আমি ছোট থেকে বই পড়তে খুব ভালোবাসি, কিন্তু সংসারের চাপে বা অফিসের কাজ সব মিলিয়ে মিশিয়ে সেই বই পড়ায় একটু হলেও ছেদ পড়েছিল। এমন না যে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু কমেছিল। কিন্তু আমি সেই সময় যেটা করতাম, বাচ্চাকে কোলে নিয়ে আমি ফিড করাচ্ছি, আর আমার মানে কোলে একটা বালিশ দেওয়া রয়েছে, বাচ্চাকে এইভাবে ফিড করাচ্ছি, সামনে একটা বই খোলা। আচ্ছা এইটা আমি শুরু করি। আমি বুঝতে পারছিলাম আমি ঠিক নেই, আমি ভিতর থেকে ঠিক নেই, কিন্তু সেটা অবসাদ নাকি সাময়িক একটা বোরডাম, সেটা বোঝার মতো ক্ষমতা আমার ছিল না, কারণ এর জন্য একজন অভিজ্ঞ পরামর্শের প্রয়োজন হয়। তো আমি যদি বাড়িতে বলতাম যে আমার একজন মনোবিদের কাছে যেতে হবে, আমাকে ওরা বাড়ির লোক, আমার হাজবেন্ড ছাড়া, কিন্তু বাকি পরিবারের মানুষজন কিন্তু ভাবতো আমার বোধহয় আমি পাগল হয়ে গেছি। এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই মনে হয়েছে সাইডেন্স আগামী কি হয়েছে, মানে হাতে কিছু হয়, তাই নর্মাল ওপিনিয়ন নিতেও আমরা দেখাতে পারি এখনো একটু আছে এই পরিবারে। সেই জন্যে আমার মনে হয়েছিল যে নিজের হিলিং এর একটা প্রসেস আমাকে খুঁজে বের করতে হবে, বা কিছু একটা ভাবে আমাকে নিজেকে গ্রাউন্ডেড রাখতে হবে। তো তখন আমি যেটা শুরু করি, আমি এরকম বাচ্চাকে ফিড করতাম আর একটা করে বই খুলে রাখতাম, যে কোনো একটা বই আমি করতাম, গল্প, উপন্যাস, যা আমার পড়তে ইচ্ছা করতো পড়তাম। তো সেই পড়তে পড়তে আমার মনে হলো যে আমার ভেতরে অনেক কথা জমে আছে যেগুলো আমি লিখতে চাই। তো আমি নিজেকে খুঁজছিলাম যে আমি আর কি পারি, কিভাবে আমি নিজেকে গ্রাউন্ডেড রাখতে পারি, কিভাবে নিজের ভেতরের সঙ্গে বাইরের একটা সংযোগ রাখতে পারি। আমার ভেতর আর আমার বাইরের জগৎ বা আমার দুনিয়ার যদি কোনো সংযোগ না থাকে, তখনই তো মানুষটা বিচ্ছিন্ন। তো সেই জায়গাটা খুঁজতে খুঁজতে আমি মানে চেষ্টা করলাম কিছু লেখার। মানে সেটা প্রথমে যে গল্প লিখেছিলাম তা নয়, প্রথমে একটি প্রবন্ধ বা ব্যক্তিগত গদ্য মতো লিখেছিলাম প্রথমবার। তো তখন আমার মনে হলো খুব হালকা লাগলো লিখে, বেশ। তখন আমি বুঝতে পারলাম যে তার মানে লেখা এমন একটা জিনিস, বা এই যে শব্দ জমিয়ে রাখা এবং সেটাকে উপজে দেওয়ার পদ্ধতিটা এমন একটা জিনিস, যেটা হয়তো আমার নির্মাণকে আরো হেল্প করবে, আরো সাহায্য করবে। কারণ আমি তো জানি যে আমাকে আমার জীবনের খাতটা বদলেছে, তো সেই বদলে যাওয়া খাতে তো শুধু বাচ্চাটাকে বড় করলে হবে না, আমাকে তো নিজেকেও ঠিক রাখতে হবে, তবেই না আমি ওকে বড় করছি। তো আমি পারবোই না, আমি তো ওখানেই প্রথম ধাপেই আমি ফেল করে যাব, ব্যর্থ হয়ে যাব। তো এইটা ফিল করে আমি প্রথম লেখার কথা ভাবি। তার সঙ্গে আমার আরেকটা জিনিস মনে হয়েছিল যে আমি তো বুঝতে পারছি না যে কেন এমনটা হচ্ছে। আমার মনে হয়েছিল যে আমি কি চাকরি থেকে প্রথম এতদিন এইবারে ছুটি নিয়েছি বলে এমন হচ্ছে, কারণ ওটা তো 6 মাসের টানা ছুটি, মাত্রাকালীন ছুটিটা। তো আমি হচ্ছে তাহলে কি চাকরি থেকে ছুটি নিলাম বলে এমন হচ্ছে। কিন্তু তখন আমি নিজেকেই প্রশ্ন করছিলাম যে এটা তো আমার জীবনে আগামী দিনেও আসবে। কারণ হচ্ছে আমাদের তো চাকরি অবসরের একটা চাকরি, তো অবসর হয়।
সেখানে তাছাড়া আমাদের মনে এই অবসাদ, এই তো একাকিত্ব, এটা কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে ওই মনোটোনাস লাইফটা ঘুরে ফিরে একটুখানি গ্রাস করে। সেখানে নিজেকে একটা ঠিক করার একটা রাস্তা, আপনি যেটা বললেন, হ্যাঁ। যে আপনি বুঝেছেন যে লেখা আপনার কাছে একটা জিনিস। হ্যাঁ, আমি যখন খুঁজছিলাম যে তার মানে তো চাকরি ক্ষেত্রটা তো আমার আজ থেকে 40 বছর বাদে 42 বছর বাদে আমার তো চলে যাবে চাকরি, মানে শেষ হয়ে যাবে, অবসর জীবন আমার চলে আসবে। হ্যাঁ, তো তাহলে কখন তো আমি একেবারে পার্মানেন্ট ডিপ্রেশনে চলে যাব, তখন তো আমার পক্ষে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। তো তখন আমি খুঁজছিলাম যে আমি আর কি পারি, আর আমি আর কি করতে পারি নিজের জন্যে, নিজের সঙ্গে। তো তখন আমি ওই মনে হয়েছিল যে আমি কিছু লিখি। তো ওই যখন আমি লিখেছিলাম আমার ভেতরটা খুব হালকা হয়েছিল এবং আমি মানে ফিল করেছিলাম যে এটার মাধ্যমে, এটা আমার কাছে অ্যাকচুয়ালি একটা হিলিং প্রসেস ছিল, লেখালেখিটা এই হিলিং প্রসেস দিয়েই শুরু। এবং সেইটা থেকে জার্নি শুরু। সেটাকে জার্নি শুরু। তারপরে আমি বিভিন্ন জায়গায় গল্প পাঠাতাম, কিছু জায়গায় মনোনীত হতো, কিছু জায়গায় মনোনীত হয়নি, এমনও হয়েছে। আবার যেগুলো মনোনীত হয়নি সেগুলোকে নিয়ে বসতাম, কাটাচেরা করেছি, করে আবার তাকে তৈরি করেছি, আবার পাঠিয়েছি, তখন দেখেছি মনোনীত হয়েছে। কিছু লেখা হয়তো কোথাও কোনো দিনই মনোনীত হয়নি, যেগুলো হয়তো পড়েই রয়েছে। আচ্ছা, মনে হয়েছে ঠিক আছে, মানে একটা আমরা যখন একটা বাড়ি তৈরি করি কিছু ইট তো নষ্ট হয়, হ্যাঁ, সেইগুলোকে আমাদের ধরেই নিতে হয় যে ইটগুলো নষ্টই হয়েছে। হ্যাঁ, সেই মানে সব লেখা যে সবার কাছে পৌঁছবে বা সবার ভালো লাগবে এটাও যেরকম হয় না, এইটা আমাদের মেনেই নিতে হয় যারা আমরা লেখালেখি করি, যে হ্যাঁ সবটা আমাদের কাছে সবটা সুন্দর, কিন্তু সকলের কাছে সেটা নাও হতে পারে। মানে এবং ধরে নিতে হবে যে কিছু লেখা আমার ওই যে এটা বেসিক্যালি একটা জার্নি। হ্যাঁ, এই জার্নিতে কিছু আমাদের জীবনের যাত্রাপথে সব মুহূর্ত, সব দিন তো এমন আসে না যেগুলো প্রচন্ড একটা বর্দি বা প্রচন্ড একটা খুব ইউজফুল দিন বা খুব গুরুত্বপূর্ণ দিন। কিছুদিন এমনিই যায়, মানে কোনো কিছু থাকবে না, এমনি যায়। আর এই যে কর্মক্ষেত্রে এই আকাশবাণীর যে এত অভিজ্ঞতা মহিলাদের থেকে, সেটা কখনো কলমে এসছে, সেটা লেখা হয়েছে? হয়েছে তো বটেই, কারণ আমাদের বেশ কিছু অনুষ্ঠান থাকে যেগুলো কিন্তু একদমই ঘুরে দাঁড়ানোর গল্প। মানে ঘুরে দাঁড়ানো মানে হচ্ছে আমি এমন একটা গল্প আপনাকে বলতে পারি, আমি নাম করব না কারণ এটা আমাদের প্রোটোকলের বাইরে, এবং আমি নাম করতেও চাই না। একটি মেয়ের কথা আমি শুনেছিলাম একটি অনুষ্ঠানে, যে মেয়েটির 9 বছর বয়সে তার মা মারা যায়, এবং মা ছোটবেলা থেকেই তাকে শুনতে হতো যে কেন মেয়ে হয়েছে, কেন মেয়ে। কিন্তু ওই আর কি, মানে খেলাছোড়া করেও তো অনেক ছেলে মেয়েরা সন্তান বড় হয়, সেভাবেই সে বড় হচ্ছিল। কিন্তু যখন তার 9 বছর বয়স, একদিন সে কোথাও একটা বোধহয় বাইরে ছিল, তো হঠাৎ করেই সে ঘরে আসে। ঘরে এসে সে জল ঢেলে জল খাচ্ছে, মানে একটা গ্লাসে, কোনো একটা প্রত্যন্ত গ্রামের কথা বলছি, জল খাচ্ছে। তো এরকম করে জলটা খাচ্ছে, হঠাৎ করে সে ফিল করে পেছন থেকে একটা প্লাস্টিক, নীল রঙের একটা প্লাস্টিক তার মুখে বেঁধে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। মানে সেটা অল অফ আ সাডেন, এমন নয় যে খুব স্ট্রেট ছিল বা কিছু। হ্যাঁ, কারণটা হয়তো ওটাই যে সে মেয়ে, কিন্তু সেটা হয়েছিল হচ্ছে খুব মানে অকস্মাৎ, হঠাৎ করে। তো এই গল্পটা যখন আমি শুনেছিলাম, তো আমার মনে হয়েছিল যে এইগুলো লেখা উচিত, একদম এই ধরনের এগুলো লেখা উচিত। তোরা ওই আর একটা হচ্ছে, আমি নিজে ব্যর্থ মানুষদের কথা পড়তে, শুনতে, বলতে খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় যে ব্যর্থ মানুষদের কথা আমরা কেউ বলি না। তো আমার লেগে আমি চেষ্টা করি যে কিছু ব্যর্থ মানুষের কথা বলতে। সবটা তো মানে বিভিন্ন লেখালেখি হচ্ছে ওই নিজের ভেতরে জমিয়ে থাকা বা নিজের সঙ্গে কথা বলার তো একটা মাধ্যম। তো সবসময় ব্যর্থ মানুষের কথা লিখলে সেটা একটা অবসাদও তৈরি করে। তো সেই অবসাদের জায়গা থেকে একটু সরে আসার জন্য হয়তো কখনো আলোর কথাও লেখা হয়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে লড়াইয়ের কথা এবং ব্যর্থতার কথা লেখাটা, আমি মনে করি এটা আমার দায়িত্ব। একদমই তাই, কারণ যাদের কথা কেউ বলে না, কাউকে তো একটা সেই তাদের কথা মানুষের কাছে অব্দি পৌঁছে দেওয়া দরকার। এবং আমার মনে হয় এই যে বারবার পড়ে যাওয়া তারপর আবার উঠে দাঁড়ানো, এটা কিন্তু অনেকটা মানে মানুষের কাছে ইন্সপিরেশনও বটে। একদম ওই মেয়েটির কথা আমি বলছি, এবং সে তার পরিবারের একজন মানুষই তাকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করছিল, এবং তার দোষ ছিল সে মেয়ে, এটাই, এছাড়া আর কিছু ছিল না। সে কিন্তু ওখান থেকে যিনি করছিলেন তাকে, আমি যেহেতু এগুলো অনুষ্ঠানের বিষয়, তো আমি তো এইভাবে এটা যদিও আমাদের শ্রোতারা শুনেছেন, কিন্তু তাও আমি বলছি যে আমি কে করছিলেন সেই বিষয়ে আমি বলবো না, কিন্তু তার পরিবারের একজন মানুষই করছিলেন। তো সে ওই লড়াই করে, 9 বছর বাড়ি তো সে ছোট্ট, এবং পরিবারের যিনি করছেন তিনি তো বড়। হ্যাঁ, তো তাও ওই মেয়েটি লড়াই করে এই প্লাস্টিকটা ছিঁড়ে সে দৌড়ে পালিয়ে এসেছিল, এবং দৌড়ে পালাতে পালাতে সে একটা মানে অনেক দূর চলে যায় আর কি। মানে ওই যে পালিয়েছিল, তার কাছে কোনো টাকা ছিল না, জামা কাপড় ছিল না, কিচ্ছু না, কিন্তু তারপরেও সে ঘুরে দাঁড়িয়েছে, নিজের ব্যবসা করেছে, সংসার করেছে। তো এই
এইটাই আমার মনে হয় যে আমরা এই যে মাতৃপক্ষ আসছে এবং মেয়েদের নিয়ে আলোচনা করছি, এই ধরনের গল্পগুলো আমাদের অনেকটা সাহস দেয়, যারা আমরা অনেকেই ভাবে যে আর কি হবে, আমরা হেরে গেছি, আমরা আর পারছি না। এই ধরনের গল্পগুলো তাদের আরো মানে কোনো কিছু শেষ, কোনোটা শুরু করার কোনো সময় হয় না এবং শেষ কিছু হয় না, মনের জোর রাখাটা ভীষণ দরকার। এবং আরো একজনের কথা আমি বলছি, যিনি এখন সুন্দরবনে একজন ব্যবসায়ী। তার ছোটবেলাটা খুব কঠিন ছিল। তিনি এবং তার দিদি বাগদা ধরতে গিয়েছিলেন। এটা অনেক বছর আগেকার কথা। তিনি এখন ব্যবসা করেন এবং মোটামুটি প্রতিষ্ঠিত। তো কিন্তু তার যে লড়াইটাও খুব অদ্ভুত, এই কারণে তিনি আর তার দিদি ওই তখন বাগদার দাম ছিল, একটা বাগদা ধরলে 1 টাকা। তাদের 9টা বাগদা ধরা হয়ে গেছে। তো 10 নম্বর বাগদা চিংড়িটা তারা ধরবে বলে জলের একটু ভেতরে নামে। একজন মেয়ে কিনারায় দাঁড়িয়ে থাকে, আর একজন জলের ভেতরে নেমেছিল। তো সেই জলের ভেতরে তাকে একটা কামড় আক্রমণ করে। ওই একটা, তারা কিন্তু হয়ে গিয়েছিল, তারা ফিরে আসছিল, কিন্তু তারা গুনে দেখেছে 9টা হয়েছে। তো মনে হয়েছে 9টা আর একটা হলে 10টা হবে। 10টা মানে 10 টাকা। 10 টাকাটা সেই সময় তাদের কাছে, তাদের জীবনের কাছে একটা বিরাট ব্যাপার। আমি 10 টাকার জিনিস আনতে পেরেছি। তো তখন তারা ওই নদীর মধ্যে যায় এবং কামড় আক্রমণ করে এবং দিদি মারা যায়। তো ও বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, কারণ কেউ একটা জলে, দিদি ওরকম জলে হাত পা নাড়াচ্ছে। তো ও তখন দিদিকে বাঁচাতে নামে, নদীতে নামে। তবে মানে খুব গভীর নদী নয়, ওই আর কি, মানে অগভীর যে নদীগুলোতে চিংড়ি ধরা হয় সাধারণত সুন্দরবনে। তো যখন নামে, এবার কামড়টা কিন্তু তখনও তার দিদিকে ছাড়ে কি। এ যখন নামে তখন কামড়ে ওর একটা হাত করে পেটে নেয়, পুরো হাসিয়ে নেয় এবং মেয়েটি অজ্ঞান হয়ে যায়। দিদি মারা গেছে এবং মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এইবার যখন খুঁজে পায়নি তার বাড়ির লোক, তারপরে সবাই এসে দেখে একজন অচেতন অবস্থায় পড়ে রয়েছে, মানে হয়তো কিনারার থেকে একটু দূরেই, মানে ডুবে যায়নি আর একজন দিদি ওই ওরকম হয়তো কোথাও মাটিতে হয়ে গেছে, মানে জলের মধ্যে কোথাও একটা তলিয়ে রয়েছে। তো এরা তখন এসে দিদি তো মারাই গেছে, একে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে করে অপারেশন করে। মানে ওটা তো হাতটা তো একটা কিছু করতে হবে, তো কেটে গেছে। তো সেই সময় সুন্দরবনে চিকিৎসা ব্যবস্থা বলতে কিচ্ছু ছিল না, এবং এই সময়ও ছিল না যে মেয়েটিকে শহরে আনা যাবে, সেই সময় ছিল না। তার মধ্যে ওকে যদি ইনফেকশনটা মানে সরাতে হয়, তাহলে ওটা দিয়ে ট্রিটমেন্ট তাকে একদম। তো সেটা যখন করে, ওরা ওই যে লোহার করাত কাটে না, ওই করাত কাটার দিয়ে বাকি চামড়াটুকু কিপে বাদ দেয়, যাতে কিন্তু ডাক্তাররা ওই ইনফেকশন হতে দেয়, কারণ নইলে যদি ওই ইনফেকশনের শরীরে ছড়িয়ে গেলে কিন্তু টিটেনাস হয়ে যেত, মারা যেত। তো সেখানে এটা ছিল ওর জীবন ছোটবেলা। এবার তো ওকে তারপর একটা প্রস্থেটিক হাত দেওয়া হয়েছে, কিন্তু ও বুঝতে পারে যে প্রস্থেটিক হাত, ওই দিদি মানে যিনি মেয়ে এখন যিনি প্রতিষ্ঠিত, তিনি বুঝতে পারেন প্রস্থেটিক হাত নকল হাতের সঙ্গে আসল হাত বা বডি নিতে পারছে না। মানে দুটো হাতকে তো সমান তালে মানে চালাতে পারলে তবেই গিয়ে একটা আমি কাজ করে উঠতে পারবো দুটো হাতের সাহায্যে। কিন্তু তিনি বুঝতে পারেন যে এই 2 হাত সমান তালে চলছে না, মানে একে চিনতে পারছে না। এবং শরীরও আরেকটা মানে ওই নকল যে অঙ্গটি তাকে চিনতে চাইছে না, তাকে অ্যাকসেপ্ট করছে না। নকল হাত ফেলে নেয়, উনি এক হাতে সব শেখেন। ওনার ডান হাত কাটা যায়, তো বাঁ হাতে লেখা, পড়াশোনা, সমস্ত কাজ, মানে রুটি বেলা থেকে শুরু করে সংসারের কাজ, ওদের ওই অঞ্চলে মেয়েদের সংসারের কাজ করতেই হতো। তারপর সেই দিদি বিভিন্ন এনজিওতেও কাজ করেছেন, এখন নিজে একটি ব্যবসা করছেন এবং যথেষ্ট প্রতিষ্ঠিত, মানে মোটামুটি তার নিজের ব্যবসাচ্ছাদনও চলে যায়। এবং মানে এরা হয়তো খুবই সাধারণ, আমরা না কোথাও নাম দেখতে পাই বা জানতে পাই, আমি নাম বললামও না, কিন্তু এই ঘটনাগুলো আমার মনে হয় যে খুব দাগ কেটেছে আমার ভীষণ ভাবে, এবং সেগুলো কোথাও একটা তো নিজের লেখালেখির ক্ষেত্রে প্রভাব তো মানে ফেলেই। মানুষের গল্প বলাটাই তো কাজ আমাদের। একদমই তাই। এবং একটা হাত নিয়ে যে উনি এতটা সংগ্রাম করে এটা বলাটা, আমরা বলছি একটুখানি শুনলাম, কিন্তু ভেবে দেখলে এটা কত বড় একটা চ্যালেঞ্জ, সেটা একদম প্রতিনিয়ত জীবনে ঠিক। আমাদের আজকে একটা হাত একটু কোনো সমস্যা হলে একটা হাতেই আমাদের কত অসুবিধা হয়, আমরা নিজেকে বলতে থাকি একটা হাতে পারছি, দেখা হাতে কি করে করব। হ্যাঁ, একটু মানে ধাক্কা হলে কেটে গেলেও আমরা কিরকম করি, সেখানে এটা এইভাবে কাজ করতে হয়েছে এবং তিনি ঘুরে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে। তো এইগুলো আমার এরকম মানে প্রত্যেক সপ্তাহে, সারা সপ্তাহে এই ধরনের এত এত গল্প জীবনে তো মনে হয় আরো মানে অনেক রসদ দেয়। হ্যাঁ, লেখার পেরিয়ে এসে এই ঘটনাগুলো একটা তো প্রভাব ফেলে মনের ভেতরে। আমার মনে হয় যে এই ধরনের কাজ করলে, মানে আকাশবাণীতে আমাকে যে ধরনের কাজ করতে হয় বা হয়েছে, তো সেই কাজ করলে
কোথাও একটা নিজের নির্মাণটা ঠিক হয় এবং কেউ যদি কাজটার সঙ্গে ওই আত্মিক যোগটা স্থাপন করতে পারে, মানে একটা হয় ঠিক আছে আমি জানি আমাকে কাজ করতে হবে, এটা আমার চাকরির অংশ, আমি কাজ যাচ্ছি কাজ করছি, যা হচ্ছে হচ্ছে আমি চলে আসছি, কিন্তু যদি সেটাকে একটুখানি ভেতরে নেওয়া যায় তো তখন আমার মনে হয় সেটা নির্মাণের অংশ হয়ে ওঠে, একদম মনের সাথে যোগ, ভালোবেসে জিনিসটা। এবং যা আপনার নির্মাণের অংশ বা যা আপনাকে রোজ তৈরি করছে সেটা লেখায় আসবে, সেটার প্রভাব আসবে। আর ঘোড়ার যে জিনিসটা, সেটা তারপর কন্টিনিউ এখনো আছে। হ্যাঁ, আমরা বেড়ানোর ক্ষেত্রে আমি যে সাহসটা করিনি অনেকদিন, তারপর আমার ছেলের যখন প্রথম বোধহয় 3 বছর বা 3.5 বছর বয়স হলো তখন আমি প্রথম একা বেড়াতে যাই আর কি, মানে একদম সোলো ট্রিপ। আচ্ছা, আমরা এমনিতে তো কোভিডের সময় আমার বাচ্চা হয়েছিল, সন্তান হয়, এবার কোভিডের পরে তো যথারীতি বেরোনোর ক্ষেত্রে রেস্ট্রিকশনস ছিল এবং ছেলে যেহেতু ছোট ছিল আমি ওর সঙ্গে কোনো ঝুঁকি নিতে চাই, আচ্ছা, সেজন্য একটা সময় পর্যন্ত আমি কোথাও বেরোই। তারপর যখন কিন্তু আমি ফিল করছিলাম নেচার দেখার বা প্রকৃতির সঙ্গে ওই যোগের একটা কোথাও একটা কানেকশনের অভাব হচ্ছে, তো তারপর ছেলের যখন প্রথম 1 বছর বয়স আমি তখন ওকে নিয়ে প্রথম আমরা বেরোই। সেটা আমরা নিজেদের গাড়িতে গেছিলাম, কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। তারপরে আমি ওকে মানে যখন নিজেদের গাড়িতে গেলাম তারপরে তো কোভিড, মানে বারবার কোভিডের বিষয়টা ফিরে এসেছে এবং আমাদের উপর রেস্ট্রিকশনস গুলো ফলো করতে হয়েছে, এবং এই ক্ষেত্রে আমি কিন্তু নিয়ম মেনেছি, মানে কোভিডের ক্ষেত্রে যা প্রোটোকলস থাকতো আমি সেভাবে মেনেই, কোথাও বেরোলেও সেভাবে মেনেই বেরোতাম। তো সেগুলো সবই মানে ওই পরিবার থাকতো, কিন্তু কোথাও আমার একটা মনে হতো যে এইগুলো না, এই যে পরিবারের সঙ্গে বেরোনো বা এই একটা নিরাপদ ঘেরাটোপের মধ্যে থাকা কোথাও কিন্তু আমাদের কনফিডেন্সের তৈরির জায়গাতে একটু হলেও প্রভাব ফেলে। তো ওই জন্য আমার মনে হতো আমি একবার একা বেরিয়ে দেখতে চাই যে আমি মানে নিজেকে যদি আপনি এক্সপ্লোর করতে চান তখন কিন্তু কিছু ঝুঁকি নিতে হয়, সেগুলো অবশ্যই কোনো বড় ঝুঁকি নয় যেটাতে হয়তো সংশয় তৈরি হলো, কিন্তু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যদি একটু ঝুঁকি নেওয়া যায়। তো প্রথম আমি এটা করি হচ্ছে একা বেরোই ছেলেকে 3 বছরে রেখে বাড়ি। প্রথম সোলো ট্রিপ কোথায় হচ্ছে? প্রথম সোলো ট্রিপ ছিল আমার উত্তরবঙ্গ, আচ্ছা, ডুয়ার্স লাটাগুড়ি। আচ্ছা, একটা জায়গা দিয়ে আমি গিয়েছি, আচ্ছা। ওই লাটাগুড়িতে গিয়ে এখানে প্রথম গিয়ে মানে অভিজ্ঞতা কেমন হয়েছিল? আসলে প্রথম আমি যখন বেড়াতে ওই যাচ্ছিলাম মানে একা একা, কোথাও একটা মনে হচ্ছিল, মানে প্রথম মনে হচ্ছিল যে আমি কি পারবো কানেক্ট করতে, মানে নেচারের সঙ্গে একা একা। এটা তো প্রকৃতির সঙ্গে নিজের একটা যোগাযোগ তৈরি, এতদিন ধরে সেই যোগাযোগ তৈরি হয়েছে, কিন্তু সঙ্গে আরো দুজন মানুষ। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গটাই জানতে চাইছি যে মনে হচ্ছে একা ভালো লাগছে না। হ্যাঁ, মানে প্রথম কিন্তু এটা মনে হচ্ছিল যখন রাতের ট্রেনে চড়ে বসলাম। হ্যাঁ, এবার আমি যেটা করতাম যাতে ভালো লাগে বা যাতে যোগাযোগটা হয়, আমি ডায়েরি লিখতাম। এমনিতে আমি ডায়েরি লিখি না, কিন্তু বেড়াতে গেলে আমি কোথায় কি করছি, এবং আমি ছোট ছোট নিজের ছবিও, মানে যেরকম আমি নেচারের ছবিও তুলতাম, আমি একটা করে নিজের ছবি এক জায়গায় গিয়ে তুলতাম। আমি ওইভাবে কাউকে বলিনি যে বেড়াতে গেলে আমার ছবি তুলে দিতে হবে, কিন্তু মানে আমার পরিবারের সঙ্গে গেলে আলাদা। হ্যাঁ, তো যখন গেলে তো সোলো গেলে তো ওই ছবি তোলার ব্যাপারটা এখন আমরা সেলফিটা হয়তো তুলতে পারছি, তো ওই একটা করে সেলফি আমি রোজ তুলতাম, কারণ আমার মনে হতো দিনের স্মৃতি। হ্যাঁ, মানে আমি যখন পরের সোলো ট্রিপটার কথা ভাববো, যদি আমার ভিতরে কোনো টেনশন আশঙ্কা কাজ করে, তো ওটা দেখে আমি নিজেকে বলতে পারবো যে না এটা তো কনছে, হ্যাঁ পেরেছি তো। হ্যাঁ, তো এইটা ডুয়ার্স ওই লাটাগুড়ি আমার প্রথম সোলো ট্রিপ ছিল। তো ওই প্রথম যখন ট্রেনে চড়ে বসে মনে হচ্ছিল ভালো লাগবে তো, ভালো মানে কে জানে বোর হয়ে ভালো লাগছে, ভালো লাগবে না, কিন্তু তারপর ধীরে ধীরে যখন আমি লিখছিলাম বা লিখতে থাকলাম যে অমুক দিন এই দিনে আমি এই জায়গা ঘুরেছি বা এটা করেছি, আচ্ছা আমি ব্রেকফাস্টে এটা খাবো, এটা আমি সিদ্ধান্ত নিচ্ছি। আমি যেহেতু মোটামুটি একটা কনজারভেটিভ পরিবারে বড় হয়েছি এবং বিবাহ সূত্রেও একটি সংরক্ষণশীল পরিবারেই থেকেছি, তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে একটা ব্রেকফাস্টে কি খাবো সেটা একদম আমারই সিদ্ধান্ত, মানে সেটা আমার মানে এটা আমাকে ভাবতে হচ্ছে না, আমার বাচ্চাটা কি খাবে আমাকে ভাবতে হচ্ছে না, এটা আমি যে রাখতে চাই আমি সেটাই খাবো। হ্যাঁ, তো এই যে স্বাধীনতা, আমার মনে হয় যে স্বাধীনতাটা আমাদের ভেতরে থাকে সেটা বোধহয় অনুভব করা যায় সোলো ট্রিপ করলে। একদম। আর আমার মনে হয় প্রত্যেকজনেরই এটা একবার করে অভিজ্ঞতা করা দরকার কিছু ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি প্রথম সোলো ট্রিপ করি রাতের ট্রেনে করেছিলাম এবং এটি কলকাতা স্টেশন থেকে ছিল। এই ক্ষেত্রে আমার মনে হয় যে সোলো ট্রিপ করার সময় হাওড়া স্টেশন জাতীয় কোনো স্টেশন থেকে নেওয়াটা বেটার, কারণ কলকাতা স্টেশনে যদি রাতের ট্রেন, ওটা স্টেশন বেসিক্যালি একটু ফাঁকা,
এবং সেটা মেয়েদের ক্ষেত্রে তো কিছু ঝুঁকির জায়গা থেকেই যায়, এটা আমরা চাইলেও মানে অস্বীকার করার জায়গা নেই। তো ওই কলকাতা স্টেশন তো ভীষণ ফাঁকা রাত্রিবেলা, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ঝুঁকি না নিয়ে এমন কোনো স্টেশন চুজ করা উচিত বা এমন কোনো ট্রেন চুজ করা উচিত যে ট্রেনটা হাওড়ার মতো একটা কোনো জায়গা থেকে ছাড়ছে, মানে যেটা মোটামুটি একটা সবাই জানি ট্রেনটা, এইরকম একটা ট্রেন চুজ করা উচিত বলে আমার মনে হয়। এবং থাকার ক্ষেত্রেও আমরা যতই দেখবেন একা গেলে মনে হয় যে একটা রিমোট জায়গায় থাকবো, কিন্তু রিমোট জায়গায় থাকলেও একটু আশপাশটা সম্বন্ধে খবর নেওয়া এবং কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখা, যেমন পেপার স্প্রে থেকে শুরু করে একটু কাঁচি ছুরি এই জাতীয় কিছু কিছু আত্মরক্ষার জিনিসপত্র সঙ্গে রাখা, পর্যাপ্ত খাবার, শুকনো খাবার যেন সঙ্গে থাকে। মানে আপনি তো কাউকে বলতে পারবেন না, ধরে নিন আপনার কোনো একটা অসুবিধা হচ্ছে, আপনি ওকে বলতে পারবেন আমাকে একটু খাবার এনে দিতে পারবে, বা এই যে পুরোটা একদম নিজের সেলফ ডিপেন্ডেন্ট যেটা বলে আত্মনির্ভর বা স্বনির্ভরতার ক্ষেত্রগুলো ভেবে তারপর এই প্ল্যানিং গুলো করা উচিত বলে। এবং এইটা একবার হয়ে গেলে আমার মনে হয় আমরা অনেকটা কনফিডেন্ট ভেতর থেকে ফিল করি যে আপনি ইনোনাইজের মতো বলছি, জেনে যা এইগুলো করতে হবে। এবং যারা রিসেন্ট আমি একটু সোলোশিপ করেছি এবং সেখানে আমি যখন ফেসবুকে ছবি দিয়েছি আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমরাও ভাবি অনেকবার কিন্তু যে গিয়ে পারি না, এবং আমার বাচ্চা ছোট আমি করতে পারি না। আমি তাদেরকে আপনার এক্সাম্পলটা দেবো যে যদি ইচ্ছা থাকে এবং মনে হয় যে আমি এটা করবোই তাহলে অনেক কিছুই করা যায়, না অসম্ভব বলে। আমার হাজব্যান্ড এই মুহূর্তে কর্মসূত্রে ও ভারতের বাইরে এই মুহূর্তে। আচ্ছা, তো এখন আমি সোলো ট্রিপ করি, একেবারে যে করি না তা নয়, ছেলেকে আমার পরিবারের মানুষজন দেখে। এবং এখন না অনেক সময় এই যে মেয়েদের ক্ষেত্রে এটা একটা বিষয় যে যখন আমি প্রথম একা বেরোবো ভাবি, তখন যতটা বাধার সম্মুখীন আমাকে হতে হয়েছিল সেই বাধাগুলো কিন্তু কমে এসেছে এখন একদম। মানে তারাও বুঝেছে যে না করতে পেরেছে, পারবে বা এই জায়গাটা ছাড়তে হবে। মানে আমাদের পরিবারের মানুষজন, আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসি, সাধারণত আমাদের বাড়ির লোকেরা আমাদের এভাবেই একটা মাইন্ডসেট তৈরি করে দেয় যে তুমি বিয়ে বা তোমার একজন সঙ্গী থাকা মানে হচ্ছে একটা সুরক্ষার অংশ। তো সেটা যে সত্যি নয় সেটা কিন্তু ওরা জানে না যে এটা সত্যি না, একদম। মানে কিন্তু ওদেরকে সেটা বোঝাতে হবে। হ্যাঁ, সেই বোঝানোর হয়তো শুরুর রাস্তাটা কঠিন কিন্তু অসম্ভব। আমি কালকে একজনের সাথে কথা হচ্ছিল, আমি যখন বললাম আমি সোলো গেছি এবং উনি শুনে বললেন যে তোমার ভয় করেনি, তুমি এতটা সাহস কোথা থেকে পেলে? ইভেন আমি বলি যে আমি যখন গেছি মানে আমার মা বাবাকেও বলি না, পুরে এসে বলেছি যে আমি গেছি। মানে আমি ডেলি কথা হয়েছে, আমি বলছি যে হ্যাঁ এই তো কাজ করছি এ করছি, ডেলি নর্মাল কথা বলেছি। এবং ফিরে এসে বললেন যে আমি যখন গেছিলাম, মানে মা তখন মানে কি হলো ব্যাপারটা মানে বুঝতে পারলো না যে তুই এরকম কি করে করলি। কিন্তু তারপরে দুদিন পর মা বললো না ভালো করেছিস, সেটা কোথায় দরকার, আমিও যদি যেতে পারতাম ভালো। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে যে একা একটু বেরিয়ে যাও। হ্যাঁ, মানে ওই আমাদের নিজের সঙ্গে কথা বলার সময় হয় না। তো আমার মনে হয় দিনের শেষে একবার হলেও নিজের সঙ্গে বসা উচিত, হ্যাঁ অল্প সময়ের জন্য হলো। এবং এই বেড়ানোটা ওই নিজের সঙ্গে বসার ক্ষেত্রে খুব একটা মানে সেতুর মতো কাজ কর। এবং এই বেড়ানোর প্রসঙ্গেই বলি, আমার হাজব্যান্ড এই মুহূর্তে কর্মসূত্রে ভারতের বাইরে থাকে। তো যথারীতি আমার ছেলেও আমরা ওভাবেই ওকে তৈরি করেছি, বা ওভাবেই ও গ্রুমড, ওভাবেই ও দেখছে যে মা বেড়াতে ভালোবাসে, বাবাও বেরিয়েছে, তো সেজন্য ও জানে যে বেড়ানোটা আমাদের জীবনযাত্রার অংশ। একদম। মানে আমার জীবনে যদি কিছু পড়াশোনা থেকে থাকে, যেটা হয়তো আমার খুব একটা পছন্দ নাও হতে পারে, পড়াশোনা করলে মানে এটা জীবনের একটা অংশ, আমি পড়াশোনা করব, বাকি আমার যা ভালো লাগে, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ভালো লাগে সেগুলো আমি করব, তার সঙ্গে বেড়াতে যাওয়াটাও কিন্তু আমাকে একটা আনন্দ দিতে পারে, আর এইটা ও বোঝে। তো যখন এখানেও আমি আরেকটা আমার মনে হয়েছিল, তো যখন আমার হাজব্যান্ড প্রথম মানে এটা সিদ্ধান্ত নেয় যে দেশের বাইরেও যাবে এবং সেটা একটু বেশ কিছু বছরের জন্যে, তো তখন এটা আমাদের ভেতর কাজ করেছিল, তাহলে ওর বেড়ানোটা কি হবে, বাচ্চাটার বেড়ানোটা, আমি না হয় একা পারি কিন্তু ওকে। তো সেখানটাও অদ্ভুতভাবে আমি একটা সাহস করেছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা মানে একটা গ্রুপের সঙ্গে একটা ট্রিপ করা ছিল। তো এই গ্রুপ মানে এবার দুজন করে টিকিট কাটা ছিল, বেশ মোট 6 জনের ট্রিপ ছিল, দুজন। এবং সেখানে আমার বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা ছিল না, কারণ যেহেতু এটা গ্রুপ ট্রিপ ওই রুলস শেয়ার করতে হবে, তো সেজন্য ওর যাওয়ার কথা ছিল না। সেটা যদিও খুব সামনে শান্তিনিকেতন, আচ্ছা, কিন্তু ওই আমরা ভেবেছিলাম বন্ধু বান্ধবরা যে দেখা করবো, শান্তিনিকেতন যাব। এবার তখন আর কি, এবার হঠাৎ করে সেই ট্রিপটা ক্যান্সেল হয় গ্রুপ থেকে। এবার আমার টিকিটে আমার সঙ্গে আর একজনের টিকিট ছিল, এবার ওরা 4টে টিকিট ক্যান্সেল করে নেয়। এবার আমার
ওই আইডি দিয়ে যে টিকিট দুটো কাটা হয়েছিল সেটা আমাকেই ক্যান্সেল করতে হতো। আচ্ছা, তো এবার আমাকে বললো তুইও ক্যান্সেল করে নিস তোরটা, কারণ হলো না তো এবার পরের বার টাকা চাবে। কিন্তু আমি ক্যান্সেল করি। আচ্ছা, আমার কথা ছিল যে ঠিক আছে, যদি আমাকে টিটি ধরে আমি ফাইন দিয়ে দেবো, আমি আমার ছেলেকে নিয়ে দেখি না কি হয়। তো আমি ওকে নিয়ে প্রথম একা বেড়াতে গিয়েছিলাম, এবং সেটাও আমি আমার বাড়ির সেখানেও প্রথমবার কিন্তু বাধার সম্মুখীনই হতে হয়েছিল যে ওকে নিয়ে একা যাবি, মানে ওদের কাছে এটা একটা বড় ব্যাপার। যে ওই যে বললাম যে আমাদের সমাজে ধরে নেওয়া হয় যে তোমার একজন পুরুষ সঙ্গী আছে মানে তুমি একটি নিরাপদ ভেড়াতোপে রয়েছে, এবং পুরুষ সঙ্গীটি তোমার সুরক্ষার অংশ, মানে তোমার সুরক্ষার জন্য তিনি দায়বদ্ধ। কিন্তু হঠাৎ করে দেখছি এটা অসুরক্ষিত অরক্ষিত পরিবেশে, এবং আমি যাচ্ছি এবং সঙ্গে আমি একা যাচ্ছি, কারণ আমার সেই সন্তানটিকেও নিয়ে যায়, এবং আমার কিন্তু ভয় কাজ করেছিল। প্রথম রাত আমি মানে ঘুমোতে পারিনি, আমি জেগে বসেছিলাম যে, কারণ তখন আমার ছেলের বয়স ছিল 4 জাস্ট করেছে, মানে 3, 3.5, 4 না, মানে ওই সোলো ট্রিপও করেছি, তারপরে এটাও আর কি ওর হাজব্যান্ড গেছে, তারপরে 4 না 4.5-এর দিকে এরকম একটা ওই গ্রুপের ট্রিপ প্ল্যান করা ছিল, তারপর সেটা ক্যান্সেল হলো 2 রাতের জন্য বলে বাড়ির লোক বলেছিল ঠিক আছে ও আমাদের সঙ্গে থেকে যাবে। কিন্তু আমার মনে হয়েছিল যে না ঠিক আছে, ও সবসময় কি তার মানে কি আমি কখনো বেড়াতে গেলে ওর প্রয়োজনে বেড়াতে যেতে পারবো? একদমই তাই, যতক্ষণ ওর বাবা ফিরছে। একদম, তার মানে ও তো এটাই ভাববে যে সব সময় যে আমার বেড়াতে যাওয়ার আনন্দটা নির্ভরশীল হচ্ছে আমার বাবার আমার কাছে থাকার ওপর। ঠিক, তো তখন তো ওর মনে হবে যে মা আমায় আনন্দটা দিতে পারলো না, বা আমি মায়ের এই আনন্দটা আমরা দুজনে একসঙ্গে নিতে পারছি না, মানে আমি আর আমার মা। তো এই জায়গাটা আমার মনে হচ্ছিল ভাঙা দরকার। তো তখন আমি ওই শান্তিনিকেতনে, ওটা আমার কাছে একটা সুযোগের মতো এসে গিয়েছে। আমি পরে ভেবেছিলাম প্ল্যান করে টিকিট ফিকিট কেটে এরকম একটা করবো, কিন্তু ওটা হঠাৎ করে একটা সুযোগ। এবং সেই সুযোগ আমার মনে হয় এইটাতে দুজনের মধ্যে একটা বন্ডিংও ভীষণ ভালো, বন্ধুত্বটা তৈরি। কারণ ঘরের সেই পাঁচিল থেকে বেরিয়ে একটা অন্যরকম পরিবেশে, কি সেখানে শুধু সন্তান এবং মায়ের ক্ষেত্রে নয়, সব সম্পর্কই, যে জন্য আমরা বলি যে মাঝে মাঝে বেড়াতে যাওয়া খুব দরকার, জিনিসগুলোকে আবার একটুখানি ঠিকঠাক সাজিয়ে নেওয়া আছে, সাজিয়ে নেওয়া। আমি প্রথম ওই সাহস করে ওকে নিয়ে বেড়াতে যাই। তো ওকে আমি মানে সেভাবেই বলি যে মা, যে দেখো মা তোমায় একা নিয়ে যাচ্ছি, কিন্তু তাতে অসুবিধার কিছু নেই, কিন্তু তুমি জানবে যে তুমি মায়ের বেস্ট ফ্রেন্ড, মাও তোমার ফ্রেন্ড, তোমরা দুজনে একে অপরের সঙ্গে যাচ্ছ। তো আর এইভাবে ওকে গ্রুম করতে করতে এখন তো আমরা অনেক জায়গাতেই একা ঘুরেছি। বেড়ানোর নিয়ে লেখা, হ্যাঁ ভ্রমণ আমি লিখি, ভ্রমণ আচ্ছা লেখা হয়। এখন অব্দি কটা বই কি আচ্ছা মানে কটা বই লেখা হয়েছে? বই এখনো পর্যন্ত আমার পাবলিশড বই হচ্ছে 2টি। একটি ঘর মানে 2টি ঘরে বাইরে পাবলিকেশন থেকে। আচ্ছা, একটি হচ্ছে ওই রাজবাড়ি বীতি কথা। আচ্ছা, এই বইটা প্রথম বই। আসলে রাজবাড়ি নিয়ে আমি একটি ওয়েব পোর্টালে লেখালেখি করছিলাম, বিভিন্ন রাজবাড়ি, কারণ আমি বেড়াতে যাওয়ার ক্ষেত্রে হেরিটেজ আমার ভালো লাগে, মানে ওই ইতিহাসের একটা বেশ আমার মনে হয় যে এই একটা পুরনোকে এনে আবার নিজের ভেতরে ওই যে পিটা পাই, সেটা আমি পছন্দ করি। তো সেইটা অনেকগুলো রাজবাড়ি ঘোরা ছিল, তো সেই আমি ওয়েব পোর্টালে লিখছিলাম আর কিছু তথ্য জোগাড় করে লিখছিলাম। তো তারপর পাবলিকেশন তরফ থেকে ওরাই ওদের আগ্রহে এই বইটা তৈরি হয়। আচ্ছা, আর পরেরটি উপন্যাস। আচ্ছা, যেটি 2টি বই ঘরে বাইরেতে পাওয়া যায়, কলেজ স্ট্রিটেও রয়েছে। উপন্যাসটি হচ্ছে মাজুলি দ্বীপের ওপর। আচ্ছা, মাজুলি দ্বীপের জীবনযাত্রা এবং মাজুলি দ্বীপে একজন সাংবাদিকের হারিয়ে যাওয়া নিয়ে, এবং তাকে তার সন্তান খুঁজতে যাচ্ছে। সে জানে বাবাকে হয়তো খুঁজে পাবে না, কিন্তু বাবার আদর্শটাকে বুঝতে এবং খুঁজতেই সে যায়। আচ্ছা, কারণ বাবার আদর্শটা সে তার নিজের ভেতরে বাবা ছিল কিছুটা রহস্যের মতো, কারণ বাবাকে সে ওই একটা কুয়াশার মতো করে পেয়েছে তার ছোটবেলার জীবনে, কারণ বাবা যেহেতু সমাজকর্মী ছিলেন এবং মাজুলি বা ওই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ক্ষেত্রগুলোয় কাজ করতেন, সেই জন্য ওর কাছে বাবা যেভাবে ধরা দিয়েছে একটা ওই হয়তো 1 মাসে একবার করে এসেছেন, খাবার টেবিলেও কথা হচ্ছে, তো সেই নিয়েই মানে আলাদা করে যে শুধু না জোরেও হয় সেটা হয়নি, কিন্তু ওর বাবাকে নিয়ে আগ্রহ ছিল, যেহেতু বাবা কি কাজ করে ছেলেটা বুঝতো না। তো সেই বাবার আদর্শ এবং সত্তাকে বুঝতে এবং খুঁজতেইও যায়, কিন্তু ওর বাবার মৃতদেহ ওদের বাড়িতে এসে পৌঁছয়নি। ওর ধারণা ছিল বাবা হয়তো পৃথিবীতে নেই, কিন্তু বাবা কোথায় মারা গেল, কিভাবে মারা গেল সেটা জানতেইও যায়, কারণ ওই এবং সেই অভিজ্ঞতা, সেই জার্নিটা নিয়ে গল্পটা, সেটাও মানে এর বেশি কিছু বললে ইন্টারেস্টটা হারিয়ে যায়। হুটো গল্পের মানে নামটা রাজবাড়ি, তো গল্প নয়, রাজবাড়ি হচ্ছে নিবন্ধ সংকলন। আচ্ছা, ওখানে মোট 50টি রাজবাড়ির কথা রয়েছে, মানে ছোট ছোট করে। আচ্ছা, মানে সেখানে রাজবাড়িগুলোর সেই তথ্য আমি দিইনি, যে তথ্য খুব সহজে ঘাঁটলেই আমি পেয়ে যাব সমাজ মাধ্যম বা বিভিন্ন জায়গা থেকে। আমি চেষ্টা করেছি ইতিহাসের অলিন্দে আমার ব্যক্তিগত অনুভূতিটাকে মিশিয়ে শেয়ার করা। এটা হচ্ছে রাজবাড়ি, আর এটা নন ফিকশন, আর মাজুলি কিন্তু একদম ফিকশন উপন্যাস। আচ্ছা,
এই এত কিছু জিনিস ছুঁয়ে ছুঁয়ে যায়, মানে আকাশবাণী থেকে আসা কিছু গল্প, তারপরে ঘোড়ার একটা গল্প, ব্যক্তিগত জীবন, সবকিছু নিয়ে দিনের শেষে কি একটা ভাবনা যেটা নিয়ে ঘুমোতে যান যে পরের দিনকে আমি এইটা করব, বা পরের দিনটা একটা মোটিভেশন কিছু। মোটিভেশন বলতে আমার মনে হয় যে মানে আমি সবসময় চেয়েছি, এটা খুব কঠিন, এটা খুব চ্যালেঞ্জ, এটা হয় না, কিন্তু আমি চেয়েছি যে আমার কাছে এক একটা দিন এভাবেই আসুক, যেটা এক একটা দিন মানে তো জীবন, আর তো নতুন কিছু না। হ্যাঁ, তো সেই জীবনের অংশ বা এক একটা দিন একটা জীবনের অংশ, তো ওই অংশটা বা জীবনটা এভাবেই আসুক যাতে আমারই ইচ্ছে করবে ওই দিনটা আমি ভালো করে বাঁচি। বেশ, মানে নিজেকে এটুকু দিয়েই বলা যে না ঠিক আছে। আর আমি চেষ্টা করি একটা ডিসিপ্লিন বা একটা রুটিন মেনটেন করে লাইফটা মানে করার আর কি, মানে দিনগুলো কাটানো। তাতে এটা আমাকে করতেই হয়, কারণ আমি জানি যে আমি যেভাবে করছি বা আমি যেভাবে বড় হচ্ছি, আমার ছেলেও কিন্তু ওটা দেখবে। মানে যে আমি যেভাবে যা করছি, ও যদি দেখে যে আমি অফিস থেকে ফিরে এসে আর কিছুই করছি না, শুধু মোবাইল স্ক্রল করে যাচ্ছি বা শুধু টিভি দেখে যাচ্ছি, তাহলে ও জানবে যে কাজের পরে সময়টুকু, বা ও তখন ওর মনে হবে যে তার মানে মোবাইল স্ক্রল করা এবং টিভি দেখা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, মা ওটা করছে, মা ওটা করে। তো সেটা আমি করি না, ওই জন্যে বই পড়ার একটা অভ্যেস রাখি। মানে কিছু ভালো অভ্যেস আমি নিজের প্রতিদিনের রুটিনে রাখি, আর আমি নিজেকে বলি যে পরের দিনের রুটিনেও যেন ভালো অভ্যেসগুলো থাকে। কিন্তু সবসময় দিন এতটা স্মুথ যায় না, স্বাভাবিক। এটা আমাদেরকে মনে রাখতে হয় যে সবসময় দিন বা সময় এতটা মসৃণ। কিন্তু আপনার গল্প শুনে, আপনার প্রত্যেকটা কথা শুনে আমার মনে হচ্ছে যে আকাশবাণীর মহিলা মহলের বাগডোর আপনার হাতে রয়েছে, এবং সেটা খুব কড়া সুন্দর পজিটিভ হাতে রয়েছে বলেই বোধহয় সবটা এত সুন্দর করে আমাদের কাছে এসে পৌঁছয়। আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করেন এবং তার মধ্যে আপনার ভেতরেও যে পজিটিভ এতটা জিনিস রয়েছে, সেটা সবার কাছে ওকে দেখুন, আপনি চান বা না চান, জীবন আপনাকে কিছু না কিছু নেগেটিভিটি দেবেই, সেটা আপনাকে চাইতে হবে না, কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ, আসলে দিন থাকে, হ্যাঁ, আমাদের কাছে আসেই, সেটা আমাদের হাতে থাকে না, কিন্তু সেটাকে জয় করার গল্পটাই তো আমাদের। সেই জন্য আমার মনে হয় যদি তার মধ্যেও কিছু পজিটিভ করা যায়, সেটা নিজের জন্য, নিজের সঙ্গেও, সেটা যদি অন্যের কাছেও পজিটিভ হয়ে আসে। সামনে তো পুজো আসছে, পুজো নিয়ে কি প্ল্যান থাকে? পুজোটা কিভাবে উপভোগ করা হয়? পুজোতে আমি একদম ভিড় পছন্দ করি না। হ্যাঁ, তো সেই জন্য আমি চেষ্টা করি ভিড় থেকে দূরে থাকার। তো আমি ছেলেকে নিয়ে একদিন বেরোই এই গ্রামের একটু পুজো দেখার জন্য, আমি কোথাও দূরে চলে যাই, আচ্ছা একটু আউটস্কার্টে, শহরের আউটস্কার্টে যাই। বাকিটা আমি পরিবারের সঙ্গে বাড়িতেই থাকি। কিন্তু আমি চাই যে যেহেতু আমাদের সময়ে, বা আমি ভিড় পছন্দ করি না, কিন্তু আমি জানি যে আমার সঙ্গে এমন একটা মানুষ থাকে যে ছোট, যার কাছে মানে জীবনের বিস্ময়টা এখনো শেষ হয়ে যায়নি, হ্যাঁ, বা বিস্ময় ওর জন্য বাকি আছে, জন্য আমি চেষ্টা করি ওকে নিয়ে একটু বেরিয়ে হেঁটে পুজো দেখা, মানে খুব সিম্পল ভাবে কাটাই। আচ্ছা। আর হয়তো একটু বড় হলে আগামী দিনে প্ল্যান করব কলকাতার বাইরেই থাকার, পুজোর সময়টা। যেহেতু আস্তে আস্তে ছেলেকে নিয়ে বেরোনোর জায়গাগুলো তো কমবে যত ওর পড়াশোনার ক্ষেত্রগুলো বড় হবে, একদম সেরকম। এখন ওর কাছে এই ভিড়, মেলা, আনন্দের জায়গা, এইগুলো আনন্দের জায়গা। এবং আমাদের কাছে মনে হয় ভিড় থেকে একটু চুপচাপ সরে আসি পুজোতে। মানে অনেক বাঙালি আমি দেখেছি, বাঙালি নয় অনেকেই বাইরে চলে যায় এমনির থেকে এড়াতে চলে যায়, কিন্তু তাতে না আমার মনে হয় যে সেই অন্য জায়গাগুলোতে আলটিমেটলি ভিড় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এই সময়তে ফ্লাইট টিকিটের ভাড়া, মানে ভাড়া নয়, মানে বুকিং পাওয়াটাও একটা ব্যাপার, মানে অনেক আগে করতে হয়। হ্যাঁ, আপনি পাবেন, নইলে পাওয়া যায় না, একদমই কোনো সমস্যা। তো ওইসব মিলিয়ে মিশিয়ে আর কি চেষ্টা করি যে বাড়িতেই থাকার, নিজের কাজ বা একটু পড়াশোনার চেষ্টা করি বেশি করার, আর ওই বাকিটা ছেলেকে সময়। আর সোশ্যাল ওয়ার্ক কিছু করা হয়? সমাজ কর্ম করি হয়তো, কিন্তু মানে সেটা ঠিক আমি ওইভাবে বলে করি না। কিছু এনজিওর, যেহেতু আমাদের কাজের সূত্রে কিছু এনজিওর সঙ্গে যোগাযোগ থাকে, তাদের ক্ষেত্রে হয়তো কখনো পাশে দাঁড়াই, বা নিজের পরিচিত মানুষদের বলি যে একটু যদি হেল্প করেন, এই মানে সেটা হয়তো খুব উল্লেখযোগ্য কিছু নয়, কিন্তু আমার মনে হয় আমার লেখা এবং যে কাজটা আমি করি কন্টেন্ট জেনারেশন, তার মাধ্যমেই আমি চেষ্টা করি যে সমাজের কাছে একটা পজিটিভ কিছু তুলে ধরার। মানে আকাশবাণীতে যিনি রয়েছেন তার আকাশ জুড়ে অনেকটা ভালো লাগা, তার ছোট সন্তান, তার সংসার, তার ঘুরতে যাওয়া,
সমস্ত কিছু নিয়ে আলোকময় একটা পরিবেশ, আলোকময় একটা জগৎ। খুব মানে এই যে গল্পগুলো শুনছিলাম আকাশবাণীর, এবার আমি আপনাকে আরো একবার চাই আমার এখানে যে এই যে শুধু এই গল্পগুলো একটু শুনবো, তাদের নাম নিয়ে অবশ্যই নয়, কারণ আকাশবাণীর মাধ্যমে তো অবশ্যই অনেক মানুষ এই গল্পগুলো জানতে পারে, কিন্তু আমার বৃষ্টির মাধ্যমেও যদি অনেক মানুষের কাছে এই পজিটিভ গল্পগুলো সরাসরি নাম নিয়ে বলতে পারবো না, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা ভাগ করে নিই। হ্যাঁ, এই অভিজ্ঞতাটাই অনেক মানুষকে অনেকটা রসদ দেবে, যারা এখন চারপাশে এত অস্থির মন খারাপের একটা পরিস্থিতির মধ্যে সেখানে হ্যাঁ শুধুমাত্র এই ঘুরে দাঁড়ানোর গল্পের জন্যই আপনাকে আমি আবার চাইবো, এবং আমি চাইবো আপনি আবার আসুন এবং আমাদের সকলের সাথে এই ঘুরে দাঁড়ানোর গল্পগুলো শেয়ার করুন। তাহলে আমাদের ভালো লাগবে এবং ওই পাশে যারা শুনছে দেখছে তাদেরও ভালো লাগবে। নিশ্চয়ই আবার নিশ্চয়ই কথা হবে, দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।